সবাইকে অভিনন্দন আমার চ্যানেল ফারজানা আহমেদে। আজকের ভিডিওটিতে থাকছে হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই এর পঞ্চম পর্ব। বিগত পর্বগুলো দেখার জন্য আমার চ্যানেলে ভিজিট করুন অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বিগত পর্বগুলোর লিংক অ্যাড করা থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। টেলিগ্রামে লেখা ছিল ফরিদা সিরিয়াস, কাম ইমিডিয়েটলি। মামুন ধরেই নিয়েছিল সে মারা গেছে। আলম সাহেবকে যাবার বেলায় বলেও গেল বোনটা মারা গেছে বোধহয়। মৃত্যুর খবরে লোকজন সবসময়ই হকচকিয়ে যায়। আলম সাহেবও হকচকিয়ে গেলেন। কিভাবে মারা গেছে সেসব কিছুই লেখেনি, অসুস্থ ছিল। ওর মৃত্যুটা আমাদের সবার জন্যই রিলিফ, বড় কষ্টে ছিল, তাই নাকি? জি। বাড়িতে গেলে ঘুমাতে পারতাম না, চিৎকার করতো সারা রাত। চোখে দেখা যায় না এমন কষ্ট। হয়েছিল কি? স্নায়ুর মধ্যে কি যেন হয়েছে, চিকিৎসা নেই কোনো। ব্যথা কমানোর ইঞ্জেকশন দিয়েও কিছু হয় না। বাড়ি যাওয়াই ছেড়ে দিয়েছিলাম। কথা খুবই সত্যি। মামুন গত 1 বছরে একবার মাত্র গিয়েছিল। একদিন থেকে পালিয়ে এসেছে। সারা রাত উঠানে মোড়া পেতে কাটিয়েছে। ভয়ঙ্কর একটা রাত। এখন বাড়িতে গেলে সেরকম কোনো ঝামেলা হবে না, ঘুমানো যাবে। তাদের গ্রামের বাড়িটি সুন্দর, পাকা দালান। পেছনের পুকুরটি বুজে গেছে। এটা ঠিকঠাক করতে হবে। মোনাকে নিয়ে গ্রামে আসতে হবে। সে কোনোদিন গ্রাম দেখেনি। গ্রাম সম্পর্কে তার ধারণা খুবই খারাপ। ধারণা পাল্টে যাবে। মামুন বাড়ি পৌঁছালো সন্ধ্যার পর। চারদিকে কেমন অস্বাভাবিক নীরবতা। বসার ঘরের বারান্দায় হারিকেন জ্বালিয়ে কয়েকজন মুরব্বী বসে আছেন। মামুনকে দেখেই তারা এগিয়ে এলেন। মৃদুস্বরে কী সব যেন বলতে লাগলেন। কিছুই বোঝা গেল না। মামুনের বড় চাচা বললেন, তোমার লাগে অপেক্ষা, তুমি না আউনে দম্বাই রইতাছে না। যাও ভিতরের বাড়ির যাও, বইনের সাথে কথা কও। ফরিদা বড় খাটটায় পড়ে আছে। ঘরে 2টো হারিকেন, একটা কুপি, অনেক মেয়েদের ভিড়। মামুন ঘরে ঢুকতেই ফরিদার ঘোঙানি থেমে গেল। সে পরিষ্কার গলায় ডাকল, ভাইজান। মামুন অসহায়ের মতো তাকালো চারদিকে। ভাইজান, বড় কষ্ট। হারিকেনের আলোয় চকচক করছে ফরিদার চোখ। চোখগুলো এখনো এত সুন্দর। ফরিদার শ্বাসকষ্ট শুরু হয়েছে। টেনে টেনে শ্বাস নিচ্ছে। মামুনের কি উচিত কাছে গিয়ে বসা, হাতে হাত রাখা? কিন্তু জন্তুর মতো শব্দ যে করছে, সে কি ফরিদা? একজনকে হারিকেন উঁচু করে ধরলেন। ভালো মতো দেখাতে চান বোধহয়। কি আছে দেখানোর? ফরিদা শ্বাস টানার ফাঁকে ফাঁকে বলল, গত বছর আপনি আসছিলেন, কিন্তু আমার সঙ্গে কোনো কথা বললেন না। আমার মনে কষ্ট হয়েছে। এমন কোনো মনের কষ্ট আছে যা এই তীব্র শারীরিক যন্ত্রণাকে স্পর্শ করতে পারে? মামুন ঘোলাটে চোখে তাকাতে লাগলো চারদিকে। একজন বুড়ো মহিলা বললেন, পশ্চিম দিকে মুখ কইরা দেন, কালিমা তৈয়ব পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শ্বাসকষ্ট সন্ধ্যা রাত্রিতে শুরু হলেও ফরিদা মারা গেলেন পরদিন সকাল 9টায়। একবার কষ্টটা কমে যায়। সে চোখ বড় বড় করে তাকায় সবার দিকে। সেই তাকানো দেখেই মনে হয় সে বুঝতে পারছে সময় ফুরিয়ে যাচ্ছে এবং তার জন্য সে খুশি। সে অপেক্ষা করছে আগ্রহ নিয়ে। মামুন বাড়ি যাওয়ার সময় ঠিক করে রেখেছিল 2 দিন থাকবে। কলেজ থেকে ছুটি নেওয়া হয়নি, কাউকে কিছু বলে যাওয়া হয়নি। 2 দিনের বেশি থাকার প্রশ্নই ওঠে না। কিন্তু সে থাকলো 11 দিন। 12 দিনের মাথায় ঢাকায় ফিরে এলো। তার মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। অনিদ্রাজনিত কারণে চোখ লাল। আলম সাহেব তাকে দেখে আঁতকে উঠলেন। মামুন শুকনো হাসি হেসে বলল, সব ভালো তো? ভালো, সবই ভালো। আপনি কেমন? ভালোই। চিঠিপত্র আছে কিছু? জি না, চিঠিপত্র নেই। মোনা খোঁজ করেছিল? জি, এসেছিল একদিন। মামুন আর কিছুই জিজ্ঞেস করল না। সারাদিন কাটালো ঘুমিয়ে। সন্ধ্যাবেলা একা একা একটা সিনেমা দেখতে গেল, দি বিস্ট। একজন মানুষ পূর্ণিমা রাত্রে কেমন করে নেকড়ে হয়ে যায় তার গল্প। প্রথম দিকে গল্পটি কিছুই ধরা যাচ্ছিল না।
শেষ দিকে দারুণ জমে গেল। মামুন অবাক হয়ে লক্ষ্য করল সে বেশ উত্তেজনা অনুভব করছে। শেষ দৃশ্যে সুন্দরী একটি তরুণী মেয়ের কৌশলের কাছে জন্তুটির পরাজিত হবার ঘটনাটি তাকে অভিভূত করে ফেলল। চারদিকে হাততালি পড়ছে। সে বহু কষ্টে হাততালি দেবার লোভ সামলালো। প্রথম থেকে ছবিটি মন দিয়ে না দেখার জন্য তার আফসোসের সীমা রইল না। মেসে রাতের খাবারের ব্যবস্থা আছে, তবু সে হেঁটে হেঁটে নবাবপুরের এক দোকানে বিরিয়ানি খেতে গেল। ছাত্র থাকাকালীন দল বেঁধে এখানে আসতো। অনেক দিন পর আবার আসা। সব কিছু আগের মতো আছে। 100 বছর পরেও বোধহয় দোকানটা এরকমই থাকবে। তবে বিরিয়ানি আগের মতো লাগলো না। চাল পুরোপুরি সিদ্ধ হয়নি, লবণও হয়েছে কম। আগে তেঁতুলের টক দিত, এখন বোধহয় দিচ্ছে না। কাঁচামরিচে কোনো ঝাল নেই, মিষ্টি মিষ্টি লাগছে খেতে। মামুন প্লেট শেষ না করেই উঠে পড়ল। ঘুম ঘুম লাগছে, কিন্তু মেসে ফিরে যেতে ইচ্ছে হচ্ছে না। রাস্তায় ঘুরে বেড়ানোর কোনো অর্থ হয় না। মামুন সদরঘাট লঞ্চ টার্মিনালে চলে গেল। অনেককাল আগে দল বেঁধে সবাই এখানে আসতো। একবার নৌকা ভাড়া করেছিল আধা ঘন্টার জন্য। বশিরের জন্য নৌকা ডোবার উপক্রম হয়েছিল। মামুন একটি ছোট্ট নিঃশ্বাস ফেলল। লঞ্চ টার্মিনাল আগের মতো নেই। অনেকদিন আসা হয় না এদিকে। সব বদলে যাচ্ছে। আলম সাহেব জেগে বসেছিলেন। মামুনকে আসতে দেখে উঠে এলেন। কোথায় ছিলেন এত রাত পর্যন্ত? মামুন অস্পষ্টভাবে হাসল। আপনি যাওয়ার পরপরই আপনার বান্ধবী এসেছিলেন। সন্ধ্যা পর্যন্ত ছিলেন। মামুন কোনো উৎসাহ দেখালো না। আপনাকে কাল সকালে তাদের বাসায় যেতে বলেছেন। কাল যাব কিভাবে? কাল কলেজ আছে। কাল শুক্রবার না? কাল তো ছুটি। ও হ্যাঁ, চিঠিও লিখে গেছেন একটা। আপনার টেবিলে রেখে দিয়েছি। আর ভাত তরকারিটাও ঢাকা দিয়ে রেখেছি। আপনার শরীর ভালো তো মামুন সাহেব? জি ভালো। চোখ লাল হয়ে আছে। সারাদিন ঘুমিয়েছি তো তাই। সন্ধ্যাবেলা কোথায় গিয়েছিলেন? একটা ছবি দেখলাম, নাচ সিনেমায়, দি বেস্ট, ভালো ছবি। আলম সাহেব অবাক হয়ে বললেন, সিনেমা দেখতে গিয়েছিলেন? জি, মনটা ভালো ছিল না, তাই ভাবলাম যাই দেখে আসি। ভালোই করেছেন। ছাত্র জীবনে খুব ছবি দেখতাম। রোমান হলিডে ছবিটা মোট 11 বার দেখেছিলাম। ওই মেয়েটার প্রেমে পড়ে গিয়েছিলাম। মামুন চিঠিটা পড়ল। দুলানের চিঠি। আগামীকাল আমাদের বাসায় দুপুরের ভাত খাবে, সকালে চলে আসবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে না। ওদের ওখানে যাওয়ার ব্যাপারে মোনার খুবই আপত্তি। মামা পছন্দ করেন না। একবার গিয়ে তো বেইজ্জতি অবস্থা। ভদ্রলোক একটা কথাও বললেন না, সালামের জবাব পর্যন্ত দিলেন না। রাগ দেখাবার জন্য তার সামনেই কাজের মেয়েটাকে বিনা কারণে এমন একটা চড় দিলেন যে মেয়েটা উল্টে চেয়ারের ওপর পড়ে গেল। বিশ্রী অবস্থা। মামুন সাহেব? জি। ভাত খান? না, ভাত খাবো না, ভাত খেয়ে এসেছি। চা খাবেন? চলেন মোড়ের দোকান থেকে চা খেয়ে আসি। মামুন কোনো রকম আপত্তি করল না, চা খেতে গেল। আলম সাহেব হালকা স্বরে বললেন, দুঃখ কষ্ট সংসারে থাকেই। দুঃখ কষ্ট নিয়ে বাঁচতে হয়। জন্ম নিলে মৃত্যু লেখা হয়ে যায়, কি বলেন? তা তো বটেই। আপনি এইসব নিয়ে ভাববেন না। না, আমি ভাবি না। চা খেতে খেতে আলম সাহেব মৃদুস্বরে বললেন, দাড়ি টাড়িগুলো কেটে ফেলেন, ভালো লাগছে না। জি কাটবো, কালই কাটবো। মোনা সকাল থেকেই মামুনের জন্য অপেক্ষা করছিল। 11টার দিকে তার কেন যেন মনে হলো মামুন আসবে না। এইরকম মনে হবার কারণ নেই, কিন্তু মনে যখন হচ্ছে তখন সে সত্যিই আর আসবে না। মামুনের প্রসঙ্গে এটা একটা পরীক্ষিত সত্য। যদি কখনো মোনার মনে হয় মামুনের সঙ্গে দেখা হবে না, তখন হয় না। শওকত সাহেব ফর্সা একটা পাঞ্জাবি পরে অপেক্ষা করছিলেন। মোনা গিয়ে বলল, মামা, তোমার কোথাও যাবার থাকলে যাও, ও আসবে না। আসবে না কেন? তা আমি কি করে বলি? হয়তো খবর পায়নি। শওকত সাহেব অত্যন্ত বিরক্ত হলেন। রাগী গলায় বললেন, আসতে বললে আসবে না, এর মানে কি? যখন আসতে বলা হয় না তখন তো 10 বার আসে। এটা তো মাম্মা ঠিক বললে না। সে এ বাসায় একবারে এসেছিল। তুমি একটি কথাও বলনি, উল্টো এমন ব্যবহার করেছ, লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করেছে। তোমার বোধ হয় মনে নেই,
শওকত সাহেব বিরক্ত স্বরে বললেন, বাবুকে ঠিকানা দিয়ে পাঠা, ও গিয়ে নিয়ে আসুক। তুমি হঠাৎ এত ব্যস্ত হলে কেন? বিয়েটা কবে হবে কি একটা ফয়সালা করতে চাই, লোকজন কথা বলা বলি শুরু করেছে। মুনা তীক্ষ্ণ কণ্ঠে বলল, কে আবার কি কথা বলল? নওয়াব সাহেব জিজ্ঞাসা করলেন, ভাগ্নের বিয়ে দিচ্ছেন কবে? তিনি তোদের দেখেছেন এক রিকশায় যেতে। আমি লজ্জায় বাঁচি না। বিয়ের আগে কোনো মেয়ে কোনো ছেলের সঙ্গে এক রিকশায় যেতে পারে? দেশটা তো বিলাত আমেরিকা এখনো হয়নি। মুনা কিছু বলল না। শওকত সাহেব সিগারেট ধরালেন, দামি সিগারেট। আজকের এই বিশেষ উপলক্ষে তিনি 5টি 5-5 কিনেছেন। মুনা, যা বাবুকে ঠিকানা দিয়ে পাঠা। না, ওর যেতে হবে না। মুনা রান্নাঘরে ঢুকল। বকুল সারা সকাল চুলোর পাশে বসে, তার ফর্সা গাল লাল টুকটুক করছে। মুনাকে ঢুকতে দেখে সে হাসি মুখে বলল, পোলাওটা খুব ভালো হয়েছে আপা। পোলাও কেন? পোলাও কে করতে বলেছে? বাবা। আমি না বললাম সিম্পল ব্যবস্থা করতে, আমরা যা খাই। বকুল কিছু বলল না, মুখ টিপে হাসল। মুনা বিরক্ত মুখে বলল, হাসছিস কেন? তুমি আসলে আপা খুশিই হয়েছ, কিন্তু মুখে বলছো এই কথা, এজন্যই হাসছি। কী সব পাকা পাকা কথা বলছিস, গা জ্বালান কথা। এই বয়সে এত পাকা কথা বলা লাগে না। বকুল বিব্রত ভঙ্গিতে বলল, রাখছো কেন আপা? ঠাট্টা করছিলাম। এই রকম ঠাট্টা আমার ভালো লাগে না। গোস্তের লবণ একটু দেখবে আপা? আমি দেখতে পারবো না, তুই দেখ। চুলা খালি থাকলে আমাকে একটু চা করে দে, মাথা ধরেছে, আমি শুয়ে থাকবো। মামুন ভাই এত দেরি করছে কেন আপা? তুমি কখন আসতে বলেছ? মুনা তার কথার জবাব না দিয়েই চলে গেল। বকুল ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। গত কয়েকদিন থেকেই মুনা আপা তার সঙ্গে খারাপ ব্যবহার করছে। কেন করছে কে জানে। রেহেনা আপা ছবি চাইলে সে কি করতে পারে? সে তো বলতে পারে না, না আপনি ছবি চাইতে পারবেন না। কেন ছবি চাইবেন? বকুল চায়ের কাপে চা ঢালল, আর তখনই বাবু এসে গম্ভীর স্বরে বলল, ডাক্তার সাহেব এসেছে। বকুলের হাত কেঁপে গেল। বাবুর মুখ রাগি রাগি, যেন ডাক্তারের আসা একটা অপরাধ এবং এর জন্য বকুল দায়ী। বকুল বলল, ডাক্তার এসেছে তো আমি কি করব? বাবু বলল, কথা বলছে বাবার সঙ্গে। বলছে বলুক, যা তুই মুনাপাকে চা দিয়ে আয়। বাবু আগের চেয়েও গম্ভীর হয়ে বলল, তুমি ডাক্তারের কাছে গিয়েছিলে কেন? বকুল চমকে উঠল, ক্ষীণ সুরে বলল, কে বলল? আমি দেখলাম। ডেকেছিল তাই গিয়েছিলাম, কি হয়েছে তাতে? আমি মুনা আপাকে বলে দেব। দিস, যা এখন চা নিয়ে যা। বাবু চা নিয়ে চলে গেল। সে অবশ্যই মুনাপাকে কিছুই বলবে না। তার স্বভাবের মধ্যে এটা নেই, একজনের কথা অন্যজনকে কখনো বলবে না। তবু বকুলের হাত পা কাঁপতে লাগলো। ডাক্তারের কাছে যাওয়াটা এমন কিছুই নয়। সে স্কুল থেকে ফিরছিল, চিস্তি মেডিকেল কর্নারের কাছে আসতেই দেখে ডাক্তার সাহেব বারান্দায় দাঁড়িয়ে আছেন। তিনি তার দিকে তাকাতেই হাসি মুখে ডাকলেন, এই যে বকুল, এই এসো দেখি। বকুল নিশ্চয়ই না শোনার ভান করে চলে যেতে পারে না। সে গিয়েছে। ডাক্তার সাহেব বলছেন, ইস, ঘেমে টেমে কী অবস্থা, ভিতরে এসে ফ্যানটার নিচে দাঁড়াও তো। ঠান্ডা কিছু খাবে? বকুল ক্ষীণ সুরে বলল, জি না। তিনি শুনলেন না। একটা ছেলেকে পাঠালেন খুব ঠান্ডা দেখে এক বোতল পেপসি কিংবা কোক নিয়ে আসতে। বকুল বলতে গেলে কোনো কথাই বলেনি। পেপসি অর্ধেক শেষ করে চলে এসেছে। ভয়ে তার সমস্ত শরীর কাঁপছিল। কেউ যদি দেখে ফেলে? তার ধারণা ছিল কেউ দেখেনি, কিন্তু ধারণা সত্যি নয়, বাবু দেখেছে। বকুলের কান্না পেতে লাগলো। তার ভয় হচ্ছিল এক্ষুনি কেউ এসে বলবে, ডাক্তার সাহেব তোমাকে ডাকে। কিন্তু কেউ সেরকম কিছু বলল না। বকুল নিজের মনে রান্না সারতে লাগলো। সে ভেবে পেল না তাকে নিয়ে কেন এত ঝামেলা হচ্ছে। বাবু এসে বলল, ডাক্তার সাহেবকে 1 কাপ চা করে দাও। বকুল নিঃশব্দে চা বানাতে লাগলো। বাবু বলল, ডাক্তার সাহেব মিষ্টি নিয়ে এসেছেন, তার এক বোনের মেয়ে হয়েছে, এই জন্য। বকুল কিছুই বলল না। কড়া নাড়ার শব্দে মামুনের ঘুম ভাঙল। সে দরজা জানালা বন্ধ করে শুয়েছিল। চারদিক অন্ধকার, সন্ধ্যা মিলিয়ে গেছে নাকি। মামুন ক্লান্ত স্বরে বলল, কে? আমি মোনা। মামুন তেমন কোনো আবেগ অনুভব করল না। আজ দুপুরে ওদের ওখানে খেতে যাবার কথা, যাওয়া হয়নি। তার জন্য তেমন কোনো অনুশোচনাও হলো না।
মোনা বলল, কি হয়েছে তোমার? কিছু হয়নি। যাওনি কেন? ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা ভালো না। মামুন হাই তুলল, টেনে টেনে বলল, এসো ভেতরে এসো। মোনা একবার ভাবল বলবে না, বসবো না, এবং গম্ভীর মুখ করে চলে যাবে, কিন্তু যেতে পারল না। মুখ ভর্তি দাঁড়িতে এমন অদ্ভুত লাগছে মামুনকে। মুখের ভাব ধরা যাচ্ছে না, মুখ কেমন রোগা রোগা। সারাদিন ঘুমানোর জন্য চোখ লাল। মোনা ভিতরে ঢুকলো। বসো, চেয়ারটায় বসো। চা খাবে? কাউকে পেলে হয়, ছুটির দিন তো, লোকজন থাকে না। এই বলেই মামুন বেশ শব্দ করে হাসতে লাগলো, যেন খুব একটা হাসির কথা। মোনা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখতে লাগলো। তুমি বসে থাকো, আমি হাত মুখটা ধুয়ে আসি। একা একা বসে থাকতে ভয় লাগবে না তো? ভয় লাগবে কেন? মামুন আবার হেসে উঠল। সুস্থ মানুষের হাসি না, ছাড়া ছাড়া হাসি। হাসার সময় কেমন অদ্ভুতভাবে গা দোলাচ্ছে। হাত মুখ ধুতে মামুনের অনেক সময় লাগলো। তার মনেই রইল না যে ঘরে একজন মানুষ অপেক্ষা করছে। কাজের ছেলেটি 2 কাপ চা দিয়ে গেছে। সেই চা পিরিচ দিয়ে ঢেকে রাখা সত্ত্বেও জুড়িয়ে জল হয়েছে। মামুন বিষাদ ঠান্ডা চাতেও চুমুক দিয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেলল। মোনা বলল, চা ভালো লাগছে? হ্যাঁ, ভালোই তো। ঠান্ডা না? একটু বেশি ঠান্ডা। আগে তো ঠান্ডা চা মুখেই দিতে পারতে না। মামুন চুপ করে রইল। মোনা বলল, দুপুরে কিছু খেয়েছো? না। কেন? খাওনি কেন? ঘুমিয়ে পড়লাম, 10টার দিকে ঘুমিয়ে পড়লাম, খিদেও হয়নি। এখন হয়েছে? চলো আমার সঙ্গে। কোথায়? আমাদের বাসায়, রাতে খাবে। ঠিক আছে চলো। কাপড় বদলাতে বদলাতে মামুন বলল, তোমার শরীর ভালো মোনা? হ্যাঁ ভালো। টনসিলের ওইটা কমেছে তাই না? হ্যাঁ। তুমি দাড়ি রেখেছো কেন? দাড়ি রাখবো কেন? কয়েকদিন কাটা হয়নি, সেই জন্য। তোমার বাড়ির খবর বলো। বাড়ির কোনো খবর নেই, ছোট বোনটা মারা গেছে। ওর কথা তো তুমি আমাকে কখনো কিছু বলোনি। মামুন চুপ করে রইল। মোনা বলল, তুমি নিজের কথা কখনো কাউকে কিছু বলো না, এটা ঠিক না। এতে মনের ওপর চাপ পড়ে। তোমার ভাই বোনদের কথা আমি কিছুই জানি না। মামুন চাপা সরে বলল, ওই একটাই বোন আমার, মরবার সময় খুব কষ্ট পেয়েছে। খুব কষ্টের মৃত্যু। সব মৃত্যুই কষ্টের, সুখের মৃত্যু তো কিছু নেই। তাও ঠিক। মামুন হাসতে চেষ্টা করলো। সিগারেট ধরিয়ে খুব উৎসাহের সঙ্গে টানতে শুরু করলো। মোনা ক্ষীণকণ্ঠে বলল, কষ্টের ব্যাপারগুলো নিয়ে বেশি চিন্তা করা ঠিক না। না, চিন্তা করি না, ওইসব নিয়ে আমি ভাবি না। চলো যাই। মোনা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, দাড়িটা কেটে ফেলো, খুব খারাপ দেখাচ্ছে। খুব খারাপ লাগছে না? হ্যাঁ, কোনো একটা সেলুনে গিয়ে কাটাতে হবে। দাড়ি বেশি বড় হয়ে গেছে, নিজে নিজে কাটা যাবে না। মেসের সামনেই একটা আছে, সেখানে কাটাবো। একটি ছেলে শেভ করাচ্ছে, তার পাশেই একটি রূপসী মেয়ে দাঁড়িয়ে আছে। দৃশ্যটি অদ্ভুত। লোকজন কৌতূহলী হয়ে দেখছে। মামুন খানিকটা অস্বস্তি বোধ করতে লাগলো। বিব্রত স্বরে বলল, তুমি বাইরে যাও না? এখানে দাঁড়িয়ে থাকার দরকার কি? মোনা কিছু বলল না, বাইরেও গেল না। তার কেন জানি পাশে দাঁড়িয়ে থাকতেই ভালো লাগছে। দাড়ি কাটার পর মামুনকে আরও রোগা এবং ফর্সা দেখাচ্ছে। তারা একটা রিক্সা নিল। রিক্সায় উঠে মামুন এক হাত মোনাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। আজ সেরকম কিছু করল না, লাজুক প্রেমিকের মতো সংকুচিতভাবে বসে রইল। মোনা বলল, তোমরা ক ভাই বোন? মামুন জবাব দিল না। মোনার মনে হলো এই প্রশ্নটি সে আগেও করেছে, মামুন এড়িয়ে গেছে। মনের ভুলও হতে পারে, হয়তো জবাব দিয়েছে, মোনার মনে নেই। নাকি এই প্রশ্ন সে কোনোদিন করেনি। মোনা আবার জিজ্ঞাসা করল, ক ভাই বোন তোমরা? 2 ভাই 1 বোন। অন্য ভাইটি কি করেন? ছোটবেলায় মারা গেছে, পানিতে ডুবে মারা গেছে। মোনা কিছু বলল না। মামুন বলতে লাগলো, আমরা 2 ভাই পুকুরে গোসল করতে গিয়েছিলাম। আমি সাঁতার জানি না, ও জানে। একটা পেতলের কলসি উল্টে তার কানায় ধরে সাঁতার কাটছি। হঠাৎ। মোনা বলল, থাক, বলার দরকার নেই, শুনতে চাই না। শুনতে চাইবে না কেন? শোনো, কলসি হাতছাড়া হয়ে গেল হঠাৎ, ডুবে যেতে ধরেছি। বড় ভাই সাঁতারে এসে আমাকে ধরল। মরিয়া হয়ে আমি তাকে জড়িয়ে ধরলাম এবং ডুবে গেলাম দুজনেই। মোনা প্রসঙ্গ পাল্টাবার জন্য বলল, হুটটা তুলে দাও না।
মামুন হুট তুলল না, গাঢ় স্বরে গল্প শেষ করতে লাগলো। তারপর কি হয়েছে শোনো। দুজনকে আধমরা অবস্থায় উদ্ধার করা হলো। একজন বাঁচল, একজন বাঁচল না। মোনা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। মামুন বলল, আমরা ছিলাম 3 জন, এখন আমি আছি। এবং আমার কি মনে হয় জানো, আমার মনে হয় আমিও থাকবো না। সে তো কেউই থাকবে না। না, তুমি বুঝতে পারছো না, আমি নিজেও বেশি দিন বাঁচব না। রিক্সা থামিয়ে মামুন সিগারেট কিনল, জর্দা দিয়ে পান বানিয়ে রিক্সায় উঠে এলো। মোনা অবাক হয়ে বলল, পান খাবে নাকি? কেমন যেন বমি বমি আসছে, আমার শরীরটা বেশি ভালো না মোনা। মোনা তার হাত ধরল। তাদের পরিচয় প্রায় 3 বছরের। এই দীর্ঘদিনে আজই প্রথমবারের মতো মোনা নিজে থেকে তার হাত বাড়ালো, এবং এর জন্য তার কোনো রকম লজ্জা লাগলো না। মোনা নরম সুরে বলল, তোমার গা গরম, মনে হয় জ্বর আছে। থাকতে পারে, মাথা ধরে আছে। এই মাথা ধরা নিয়ে সিগারেট টানছ? অভ্যাস, অভ্যাসের বশে টানছি। টানতে ভালো লাগছে না, তবুও টানছি, ফেলে দাও। মামুন সিগারেট ফেলে দিয়ে হালকা স্বরে বলল, এখন কেমন জানি একা একা লাগে। এই মাসের মধ্যে একটা বিয়ের তারিখ হলে তোমার আপত্তি আছে? কল্যাণপুরের বাসাটাও তোমাকে দেখিয়ে আনবো। কাল সময় হবে? অফিস ছুটির পর হবে। আজ তোমার মামার সঙ্গে কথা বলে একটা ডেট করে ফেলি, কি বলো? এত বড় একটা দুঃসংবাদের পর হুট করে বিয়ের তারিখ ফেলা কি ঠিক হবে? যাক কয়েকটা দিন। না, আমার ভালো লাগছে না, আজই সব ঠিকঠাক করব। বাকি রাস্তা কাটলো চুপচাপ। দুজনের কেউই কথা বলল না।